দর্শকের মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো আমরা এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের আমন্ত্রিত অতিথিরা আসলে খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজও আমাদের সঙ্গে 3 জন গুরুত্বপূর্ণ অতিথি আছে। দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আরও আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে একটু প্রধান প্রধান শিরোনাম যেগুলো আসলে নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেই খবরগুলো একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। টিকা কেন্দ্রে মানুষের ভিড় আসলে বাড়ছেই এবং টিকা নিতে বিশৃঙ্খলার কারণ পরিচিত সব স্থানেই বাড়তি ভিড়, বাকি সব টিকাদান কেন্দ্রেই ফাঁকা থাকছে। সমাধানে বেশি বেশি প্রচারণার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জিয়ার খেতাব বাতিলের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। চট্টগ্রামের কর্মসূচি স্থগিত, বিএনপি জনবিচ্ছিন্ন দাবি ওবায়দুল কাদেরের। এবং চতুর্থ পৌর নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। আসলে বড় দুই দলেই বিদ্রোহের আগুন, সেবার বৈষম্য, ঢাকার নতুন 18 ওয়ার্ডে বাসিন্দাদের ক্ষোভ। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমরা একটু শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। অনেক শিক্ষার্থীর কাছে এই বিষয়টি এখন স্পষ্ট না, সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে শুরু করতে চাই। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় আসলে বাড়ছে, আগ্রহ বাড়ছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অব্যবস্থাপনা আসলে দেখা যাচ্ছে। আপনার চোখে আসলে কতটা ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে মানুষ টিকা পাচ্ছে, বা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা আসলে কতটা ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকা কার্যক্রম চালাতে পারছে? অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। জি। বাংলাদেশে একবারে কোনো কাজে যে শতভাগ ভালো ব্যবস্থাপনা প্রত্যাশা করাই ঠিক হবে না। তবে যেটা হলো যে প্রথম দিকে তো টিকা নেবে কিনা, মানে টিকার ব্যাপারে যে ধরনের অপপ্রচার এবং এর বিরুদ্ধে যে প্রচারণা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, এটা একটা আতঙ্কের বিষয় ছিল। টিকা আসলে শেষ পর্যন্ত দেয়া যাবে কিনা, মানুষকে টিকায় উদ্বুদ্ধ করা যাবে কিনা। তো সেজন্য যে প্রস্তুতি ছিল ঠিকই ছিল, কিন্তু পরে দেখা গেল যে না, এই প্রচারণা বিশেষ করে মৌলানাদের এবং কিছু রাজনৈতিক যারা সবসময় মানে রাজনৈতিক অ্যালার্জি বলতে মানে টিকা অ্যালার্জি পর্যন্ত নিয়ে আসছে এটাকে, অর্থাৎ বিজ্ঞানের সাথে রাজনীতিকে মিশিয়ে ফেলছে। সেই ভারত অ্যালার্জি ওয়ালাদের প্রচারণা, ভারত থেকে টিকা আসছে এইগুলো বলে যে একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল, সেটা উত্তরণ করা গেছে বলে মনে হয়। এখন টিকার আগ্রহ বাড়ছে, রেজিস্ট্রেশন বাড়ছে, টিকা দেওয়ার ব্যাপারেও মানুষের যে প্রাথমিক যে জড়তা ছিল সেটা কেটে গেছে। তো স্বাভাবিকভাবে এখন আবার এই ম্যানেজমেন্ট যেটা শুরুতে ছিল যথেষ্ট ছিল, কিন্তু এখন যখন সংখ্যা বেড়ে যাচ্ছে তো সেটা সেই অনুযায়ী এটাকে আবার খাপ খাওয়াতে হবে। কোন ব্যবস্থাপনাই একবারে চূড়ান্ত বা শেষ ব্যবস্থাপনা। এখন যে সমস্যাগুলো হচ্ছে এটাকে উত্তরণ ঘটাতে হবে। আমাদের যখন কোভিড শুরু হয় টেস্টিং এও এরকম অব্যবস্থাপনা ছিল, কিন্তু আস্তে আস্তে এখন আমরা 100 বা 150 কাছাকাছি জায়গায় এখন কোভিড টেস্ট করছি। তো একইভাবে টিকাদানের অভিজ্ঞতা যেহেতু আমাদের আগে থেকে আছে, বাংলাদেশ টিকাদানে এই অঞ্চলে বা এই এশিয়ান রিজনে ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন। কারণ আমরা দীর্ঘদিন যাবত টিকা খুব ভালোভাবে দিয়ে আসছি এবং টিকার জন্য প্রশিক্ষিত লোক আছে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে টিকা দিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, এই ব্যবস্থাপনা যেটা আছে, যা লোকবল যা আছে, তারা বেশ পারদর্শী। কিন্তু এখন যদি ব্যাপক হারে লোক সমাগম ঘটে, তো সেগুলোকে প্রপারলি ডিস্ট্রিবিউট করে কে কোথায় যাবে সেই ম্যানেজমেন্ট করা, এটা হচ্ছে আমার ধারণা 2-4 দিন একটু এলোমেলো হতে পারে, পরে এটা আবার ঠিক হয়ে যাবে। জি, গোলাম মর্তুজা। জি, গোলাম মর্তুজা, একটু শুনতে চাই আপনার কাছে। গোলাম মর্তুজা, আসলে এই যে টিকার আগ্রহ বা প্রস্তুতি যেটা, সেটা তো আসলে 3 লাখের বেশি মানুষ একদিনে টিকা নিতে পারবে, সেরকমই সরকারের প্রস্তুতি যতটা আমি জানি। তাহলে এই যে যতটুকু অব্যবস্থাপনার কথা বলছিলেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, শতভাগ ব্যবস্থাপনা সম্ভব নয়, কিংবা সামনে ঠিকভাবে বলছেন, প্রস্তুতি তো আসলে 3 লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার, তাহলে এই অব্যবস্থাপনা আসলে কতটা প্রত্যাশিত মনে করেন? এবং এই যে সুরক্ষা অ্যাপ, এখন পর্যন্ত ভালোভাবে মানুষ নিবন্ধন করতে পারছে না, অন স্পট নিবন্ধন বন্ধ হয়ে গেল, সব মিলিয়ে আসলে বাস্তবতা কতটা সহজ মনে হয় টিকা নেয়া? ধন্যবাদ আপনাকে। আমি টিকার এই জায়গাটিতে 3টি প্রসঙ্গ নিয়ে একটু সংক্ষেপে কথা বলতে চাই। প্রথমত কথা, গুজব প্রচার প্রোপাগান্ডার কথা, যেটা বারবার বলা হচ্ছে যে প্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
টিকা বিষয়টি নিয়ে গুজব বা প্রোপাগান্ডা সারা পৃথিবীতে কম বেশি আছে, ভারতে প্রবল ভাবে ছিল। আমি আপনাদের এই অনুষ্ঠানে শুরু থেকে বারবার বলে আসছিলাম যে কথাটি, যে প্রচার প্রোপাগান্ডা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকার বিরোধী যে প্রচারণা, এটা সার্বজনীন কোনো প্রচারণা নয়, এটা বিচ্ছিন্ন এবং এটা খুব কম সংখ্যক মানুষ এই প্রচারণা পরিচালনা করছে। শুরু থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এটি জরিপ করলো তারও আগে থেকে আমরা বলছিলাম যে একটা সুনির্দিষ্ট জরিপ করে বোঝা দরকার যে টিকা বিষয়ে সাধারণ জনমানুষের মনোভাব কি। প্রথম অবস্থায় যখন 32% পাওয়া গেল, তারপরে গিয়ে কিন্তু জরিপে 64% পাওয়া গেল। এটাই প্রত্যাশিত ছিল, অর্থাৎ টিকা বিষয়ক গুজব প্রচারণাটা এটা সার্বজনীন ছিল না, এটা বিচ্ছিন্ন একটা অংশের ভেতরে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই সামগ্রিকভাবে জীবন নয়, এটি একটি। দ্বিতীয়ত কথা, টিকার নিবন্ধন এবং টিকা নেয়ার যে ব্যাপারটি, টিকার নিবন্ধন প্রক্রিয়া কোনো না কোনো প্রক্রিয়াতে একটি নিবন্ধন হওয়া দরকার ছিল। সে সুরক্ষা অ্যাপে যদি আপনি যান এবং গিয়ে যদি আপনি নিবন্ধন করেন সেটা খুব কঠিন নয়, কিন্তু আপনার বিবেচনায়, সরকারের নীতি নির্ধারকদের বিবেচনায় থাকা দরকার ছিল যে এই সুরক্ষা অ্যাপ স্মার্টফোন বা ট্যাব বা ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার কত শতাংশ মানুষ ব্যবহার করেন, কতজনের অ্যাক্সেস আছে, কতজন করতে পারবেন। এই বিষয়টি এখনো পর্যন্ত আমাদের নীতি নির্ধারকদের মাথায় সেইভাবে নেই, যে কারণে অন স্পট চালু করেছেন, রেজিস্ট্রেশন চালু করে তাদের প্রস্তুতির ঘাটতি থাকার কারণে আবার বন্ধ করে দিয়েছেন। এই জায়গাটি অন স্পট রেজিস্ট্রেশন করা যে সময়টাতে সংখ্যা আরো বাড়ানো দরকার ছিল সেই সময় বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের নীতি নির্ধারকদের আরেকটি ভুল সিদ্ধান্ত। কেন ভুল সিদ্ধান্ত সংক্ষেপে বলে শেষ করি, আগেও বলেছি আবারও বলছি। টিকা নেয়ার মানে পৃথিবীব্যাপী WHO বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার গবেষণা বলেন, সর্বত্রই গবেষণায় এখন পর্যন্ত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি হচ্ছে প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের পার্থক্য 1 মাস হলে যেখানে কার্যকারিতা 53 থেকে 55%, 6 সপ্তাহের পরে গেলে যেখানে কার্যকারিতা 65%, 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে যদি ব্যবধানে, যদি প্রথম ডোজের ব্যবধানে যদি দ্বিতীয় ডোজ দেওয়া হয় সেখানে কার্যকারিতা 83%। কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত তার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সে এপ্রিলের মাঝামাঝিতে, যেহেতু টিকার বাংলাদেশে যে টিকা এসেছে সেই টিকার বড় একটি অংশের মেয়াদ শেষ হয়ে যাবে, সেই কারণে 1 মাসের মধ্যে একজনকে 2 ডোজ দেওয়ার নীতিতে বাংলাদেশ এখনো বসে আছে এবং সেই ক্ষেত্রে কার্যকারিতা যে 53%, বাংলাদেশ সেইটার প্রতি গুরুত্ব না দিয়ে মেয়াদ শেষ হয়ে যাবে সেটার প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। মেয়াদ শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে অন স্পট রেজিস্ট্রেশন করে বাংলাদেশ আরো অধিক সংখ্যক মানুষকে, অর্থাৎ 70 লক্ষ ডোজ টিকা আছে, 70 লক্ষ ডোজ টিকা যদি 70 লক্ষ মানুষকে দিয়ে দেয়া যেত, এবং এই 25 তারিখে, ফেব্রুয়ারির 25 তারিখে কিন্তু আরো 50 লক্ষ ডোজ টিকা আসার কথা। এর বাইরে কোভ্যাক্স থেকে কিন্তু 1 কোটি কত লক্ষ ডোজ টিকা আসার কথা। অর্থাৎ টিকার বাংলাদেশে সেই অর্থে ঘাটতি পড়বে বলে মনে হচ্ছে না, কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারকদের অত্যন্ত কি বলবো, মানে তাদের গতি, করোনা ভাইরাসের যে গতি, শুরু থেকে তাদের গতি কম ছিল। এখন টিকা দেওয়ার যে গতি থাকা দরকার, সেই টিকা দেওয়ার গতির সঙ্গেও আমাদের নীতি নির্ধারকদের পরিকল্পনার গতির কোনো মিল নেই, যে কারণে বাংলাদেশের হাতে টিকা থাকা সত্ত্বেও বাংলাদেশ জনমানুষের কাছে সেইভাবে পৌঁছতে পারছে না। আমি তা বলছি না, অনেক মানুষকে দিতে পারছে, কিন্তু আরো দ্রুত গতিতে যে টিকা দেওয়া দরকার সেই জায়গাটিতে বাংলাদেশ পরিকল্পনায় এখনো পিছিয়ে আছে। এটা বাংলাদেশের অতি দ্রুত এই পরিকল্পনাটা নেওয়া দরকার এবং এই 1 মাসের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা থেকে বের হয়ে সেটাকে 8 সপ্তাহের পরে এরকম একটি মেয়াদের জায়গাতে যাওয়া দরকার বাংলাদেশের, কারণ কার্যকারিতার জায়গাতে অনেক বড় পার্থক্য। অবশ্যই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। শরীফুজ্জামান শরীফ, একটা বিষয় নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, সেটি হচ্ছে যে বেসরকারি হাসপাতালগুলোতে টিকা দিতে একরকম সরকারের উপরে চাপ আছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন বিষয়টি আসলে ভেবে দেখা হবে, প্রধানমন্ত্রী অনুমতি দিলে আসলে অনুমতি দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে আপনার একটু মতামত জানতে চাই। ফ্রিতে আসলে কতটা টিকা পাওয়া যাবে যদি বেসরকারি খাতে দেওয়া যায়? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। এই প্রসঙ্গটা বলা শুরু করতে গেলে আমার একটা স্বস্তির জায়গা হচ্ছে যে আমরা শেষ পর্যন্ত এই রকমের বিপর্যয়ে আমরা বিজ্ঞানের কাছে ফিরে যাই এবং এটি শাশ্বত, আমরা বিজ্ঞানের কাছে ফিরে গেছি। দ্বিতীয় জায়গাটি, এই টিকা নিয়ে কতগুলো বিভ্রান্তি সমাজে ছিল, তবে আমি এই বিভ্রান্তির দিকে এখন নিশ্চয়ই বিভ্রান্তি নিয়ে তো বলেছেন, আমি একটু শরীফুজ্জামান শরীফ একটু টু দ্য পয়েন্টে যদি একটু বলেন প্লিজ। আমি ওই পয়েন্টে আসছি। জি জি।
যে বিতর্ক তৈরি হয়েছে এটি রাজনীতিবিদরা তৈরি করেছে এবং এটা অনাকাঙ্ক্ষিত। আমাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছে সেই টিমের কাছ থেকে, মুখের কাছ থেকে কড়া কথা কেড়ে নিয়ে রাজনীতিবিদরা যখন পাল্টাপাল্টি বলা শুরু করলেন তখন বিভ্রান্তিটা আরো বাড়লো। আপনি যে বিষয়টি বলেছেন, রাষ্ট্রের অঙ্গীকার হচ্ছে প্রথমত আপনার সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছে দিতে হবে। যদি আপনার সবাইকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনার যে সক্ষমতা নেই আমি সেটি বলবো না, কিন্তু ব্যবস্থাপনার ত্রুটির কারণে আপনি হয়তো সবার কাছে নিয়ে যেতে পারছেন না। তো সবার কাছে যখন টিকার চাহিদাটি আছে, আপনি বিভিন্ন রিপোর্টগুলোতে দেখছেন মানুষ দল বেঁধে সপরিবারে সমস্ত টিকা কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং সে চেষ্টা করছে টিকা গ্রহণ করার জন্য। তো মানুষের যেহেতু এই চাহিদাটা আছে, ঠিক সেই মুহূর্তে সবার কাছে না পৌঁছানোর আগে আপনি কেন বেসরকারি হাসপাতালগুলোর কাছে এটি দিতে চাইছেন? আমি মনে হয় যে এই করোনার সময়ে পরীক্ষা, রক্ত পরীক্ষা থেকে শুরু করে নানা সময়ে যেটি দেখা গেছে যে আপনি বেসরকারি স্বাস্থ্য ব্যবসায়ীদের, আমি এটিকে স্বাস্থ্য ব্যবসায়ী বলবো, তাদেরকে আপনি নানাভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই টিকাটি যদি এখন আপনি সাধারণ মানুষকে না দিয়ে আবার যদি এই যে বড় বড় হাসপাতালকে দিয়ে দেন, হয়তো আমাদের এখানকার যে একটি বিরাট ধনিক শ্রেণী তৈরি হয়েছে যাদের পক্ষে এই টিকা কেন্দ্রগুলিতে গিয়ে সাধারণ মানুষের পাশে বসে তারা দিতে স্বস্তি বোধ করছেন না, সেই কারণে তাদের জন্য ভিভিআইপি পরিবেশে এবং একটু উন্নত পরিবেশে তারা দিতে চান, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু চাইলেই আপনি তাকে দিতে পারবেন না, কারণ আপনার কমিটমেন্টের জায়গাটা হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে এই সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া। আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে এই অ্যারেঞ্জমেন্টের সাথে একটি বিরাট অংশকে আপনি এর মধ্যে আনতে পারেননি। সেটি হচ্ছে, আপনি জানেন যে পাহাড়ের, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অনেক উপজেলার সদরে আসতে হলে কয়েকশো টাকা খরচ করতে হয়। এটি চরাঞ্চলে আছে, উপকূল অঞ্চলে আছে, যাদের পক্ষে 100-200 টাকা খরচ করে উপজেলার সদরে আসতে হয়। সুতরাং এই মানুষের কাছে আপনাকে এই টিকা নিয়ে যেতে হবে, পদ্ধতি আপনাকে বের করতে হবে। আপনি নো অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারেন, আপনি সেই জায়গায় অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারেন। যখন আপনার চাহিদা আছে, মানুষ উৎসবমুখর পরিবেশে টিকা দিতে আসছে। একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে বেসরকারি খাতে টিকা দেওয়ার জায়গাটাই বাংলাদেশের যে সরকারি হাসপাতালে দিতে পারে, আপনি বেসরকারি হাসপাতালে ব্যবসায়ীদের বা ধনীদের সুবিধার্থে এটি দিতে পারেন না, এটি অনৈতিক। না, একটা বিষয় এটাকে বিরতি আগে রাখতে, প্রথমত হচ্ছে আসলে স্পটে যে রেজিস্ট্রেশন করা ব্যাপারটা, এটা মুস্তফা এটা শুরুতে ছিলই, কথা ছিল সবাই, আর এত ইজি অ্যাপ আমি দেখছি বাচ্চারাও এটা করতে পারে। আপনি ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়ার সাথে সাথে ভাইরে কত শতাংশ মানুষের সবার কাছে তো মোবাইল ফোন নাই, এটা বাজারে তো মোবাইল ফোন নাই। ইউনিয়ন কাউন্সিলে এখন প্রত্যেকটা লোকের কাছে মোবাইল আছে এবং এই বিকাশে টাকা পাঠাচ্ছে। না, সঠিক কথা না, সবার কাছে মোবাইল নাই, সবার কাছে মোবাইল নাই, স্মার্টফোন ব্যবহার করে, ব্যবহার করে না। আগে যাদের কাছে আছে তাদের দিয়ে নেন, এইভাবে রেজিস্ট্রেশন তো অলরেডি 10 লক্ষের উপর হয়ে গেছে। এটা তো আপনার টিকার মেয়াদ তো শেষ হয়ে যাবে এপ্রিলে, আপনি কিভাবে বসে থাকবেন? টিকার মেয়াদ শেষ হওয়ার আগেই এটা আমার মনে হয় নিবে, যে কারণে মিজান ভাই এখানে মনে হওয়ার ব্যাপার না, এখানে মনে হওয়ার ব্যাপার না। না, কিন্তু একটা বিষয় তো ঠিক, একটা বিষয় আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে ধরেন গ্রামে একজনের মোবাইল নাই, কিন্তু বিষয়টি মোবাইল ফোন অনেকের কাছে আছে। আমাদের কাছে না, 400-500 টাকা দিয়ে একটা হ্যান্ডসেট পাওয়া যায়, কিন্তু ওই হ্যান্ডসেট দিয়ে রেজিস্ট্রেশন করা যায় না। না, কিন্তু শরীফ, কিন্তু বিষয়টি হচ্ছে যে একটা খুব ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে তো নিবন্ধন প্রক্রিয়াটা হতে হবে, সেটি তো হওয়া উচিত। পাহাড়ে চলে গেছেন এখন, করোনায় কেউ আক্রান্ত হয়েছিল, পাহাড়ে কি করোনা আছে? না, এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার পরিকল্পনার মধ্যে থাকবে না। বাংলাদেশ এই টিকা দেওয়ার ব্যাপারে কোন জায়গায় শিশুদের টিকা দেওয়া কি বাদ করছে? কোন পাহাড়ে বলুন, প্রত্যন্ত অঞ্চলে এটা অভিজ্ঞতা তো এই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেটা বলছেন, না মিজান ভাই আপনি যেটা বলছেন, আপনার কথা আমি বুঝতে পারছি যে বাংলাদেশের টিকা দেওয়ার একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমার খুব পরিষ্কার কথা হচ্ছে এই টিকা হচ্ছে সেই টিকা, এই রোগটা হচ্ছে সেই রোগ, শুধু আপনি নিলে আপনি ভালো থাকবেন না, আপনি নিলে আমারও নিতে হবে আপনাকে ভালো রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলছি, যেহেতু টিকার বড় একটা অংশের মেয়াদ শেষ হয়ে যাবে এপ্রিলে, যে কারণে আপনি 3 মাসের ব্যবধানের চেয়ে আপনি 1 মাসের ব্যবধানে নিয়ে আসছেন, যেখানে 55% আর 83% কার্যকারিতা।
জি গোলাম মুর্তজা, একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছ থেকে একটু শুনতে চাই প্লিজ। এটা ভালো, আমি বলছি এটা যদি দেখা যাচ্ছে এই আবার এই কথাটা ঠিক না, বিশেষজ্ঞদের কথাই আমরা বলছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথাই আমি বলছি, WHO এর কথাই আমি বলছি, অ্যাস্ট্রাজেনেকার কথাই আমি বলছি, আমি নিজের কথা বলছি না। 5 সপ্তাহ 6 সপ্তাহ সবাই জানে না, সবাই জানে না, সবাই জানলে একজন করে একটু বললে সুবিধা হয়, কারণ আর কোনো কথাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কিন্তু। জি প্লিজ। আগ্রহ কম আশঙ্কা করে এটা করা হয়েছিল, এখন যদি দেখা যায় টিকা দেওয়ার সংখ্যা বেড়ে গেছে তো এইটা সময়টা চেঞ্জ করে দেওয়া হবে, 2 মাস পরে দেওয়া হবে, এটা অসুবিধা কি হবে? আগে এগুলো এই অভিজ্ঞতা তো আপনার ছিল না, এই এক্সপেরিয়েন্স ছিল না। আপনি বলতেছেন, বিশেষজ্ঞরা তো স্বাস্থ্য মন্ত্রণালয় তো তা বলছে না। না স্বাস্থ্য আপনি যে মন্ত্রণালয় কথা বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয় সে কথা বলছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তাদের টার্গেট ছিল 3 থেকে 4 লক্ষ, এটাকে এখন 6 লক্ষে নিয়ে যাওয়ার জন্য। টার্গেট থাকবে কেন? এই টার্গেট থাকবে কেন? তার মানে তারা দিন দুনিয়া বিচ্ছিন্ন। এই টার্গেট থাকবে কেন 3 থেকে 4 লক্ষ? আরে ভাই, আছে 70 লক্ষ। এইভাবে ভারতীয় টিকা সিরিয়াম এটা একটা ভুল কথা মিজান ভাই, এটা একটা ভুল কথা। আপনি তো কোনো জরিপই করেননি, আপনি তো জানেনই না কি টিকা নিবে কি মানুষ নিবে কি নিবে না। ফেসবুকে কে লিখলো সেটার উপরে ভরসা করে আপনি পরিকল্পনা ঠিক করবেন? আমি বলছি রাজনীতিবিদরা যেই পরিমাণ এটার বিরুদ্ধাচরণ করছে, এইটা এই দেশের রাজনীতিবিদরাও তো এটাকে খেলছে এটা নিয়ে। অতএব এখন যে পরিস্থিতি হয়েছে, অনেক সবাই খেলছে, খেলায় কেউ বাদ যায় নাই, খেলায় কেউ জি বাদ দেয় না। গোলাম মুর্তজা, আমরা একটু বিষয়টি আমরা আশা করি যে সরকার একটা খুব ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে তো নিবন্ধন প্রক্রিয়াটা হওয়া উচিত। সেখানে সরকার বলেছে যে ধরেন আপনার মোবাইল নাই, জি, কিন্তু আমার এখানে কোনো বিরোধ নাই, বিরোধের কোনো জায়গা নাই। আমার বিরোধের জায়গাটি হচ্ছে যে নিবন্ধন প্রক্রিয়াকে আমি খারাপ বলছি না, এটা ভালো প্রক্রিয়া। আমার বক্তব্যটা হচ্ছে যে নিবন্ধন প্রক্রিয়া সুরক্ষা অ্যাপ যত সহজই হোক, এটা বাংলাদেশের কমপক্ষে অর্ধেক জনগোষ্ঠীর সরাসরি নিজেদের ওই অ্যাপে রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। আপনি যেটা বলছেন ইউনিয়নে যান, সেখানে গিয়ে দেখবেন 10টা ইউনিয়নের মধ্যে 5টাতে ঠিক আছে কম্পিউটার, 5টাতে ঠিক নাই, ওইখানেও জটিলতা আছে। তো এই ক্ষেত্রে আপনি যদি অন স্টপ রেজিস্ট্রেশনটাকে মনে হওয়ার ব্যাপার না, মনে হয়। জি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনি বলবেন, আপনি বলেন। গোলাম মুর্তজা একটু শেষ করলে আপনি বলবেন প্লিজ। আমাকে বলতে দেন। জি গোলাম মুর্তজা, আপনি শেষ করুন। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসছি। গোলাম মুর্তজা যেটি বলছেন একটু শেষ করুক, তারপরে আপনি বলবেন প্লিজ। আমি বলছি ধরুন বস্তিতে একটা বস্তিতে হয়তো 50,000 মানুষ থাকেন। এই বস্তির 50,000 মানুষকে আপনি কি করে টিকা দিবেন? বস্তির মানুষ কি 2 ঘন্টা সময় নিয়ে এসে দাঁড়িয়ে থেকে টিকা দিবে? তারা দিবে না, কারণ তার কাজ আছে, রুটি রুজির ব্যাপার আছে। সুতরাং আপনি বস্তির মানুষকে যদি টিকা দিতে চান, আপনাকে টিকা নিয়ে রেজিস্ট্রেশনের কাগজপত্র নিয়ে ল্যাপটপ নিয়ে বস্তিতে যেতে হবে। আমি বলছি যদি এই প্রক্রিয়া যদি সম্পন্ন করা না হয় তাহলে টিকা দেয়া যাবে না, সেটা বলছি না। আমি বলছি সাধারণ জনমানুষ, যেহেতু আমরা সবাইকে টিকার আওতায় আনতে চাই এবং সবাইকে টিকার আওতায় আনা দরকার দেশ এবং দেশের মানুষের, সব মানুষের নিরাপত্তার জন্য, সেই জায়গাটিতে শুধুমাত্র এক জায়গায়, মানে আমরা যে বুথ করেছি, আমরা যে জায়গা করেছি, সেই জায়গায় থাকলে আমার ধারণা যে আমরা সাধারণ জনমানুষের কাছে সবার কাছে পৌঁছানোটা কঠিন হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের নিজেদেরকে যেতে হবে। জি অধ্যাপক ডক্টর মিজানুর রহমান প্লিজ। বস্তিগুলো ঢাকা শহরে সবগুলো বস্তিতে একাধিক এনজিও কাজ করে, 10টা 20টা এনজিও কাজ করে, তাদের ডাটাবেস বায়োডাটা সবকিছু আছে এবং তাদের ন্যাশনাল আইডি নম্বর ওই এনজিও গুলোর কাছে আছে। আস্তে আস্তে এরাও যখন সম্পৃক্ত হবে, আমি মনে করি না বস্তিতেও কোনো অসুবিধা হবে। প্রত্যেক বস্তিতে 10টা 20টা করে এনজিও কাজ করে, বিভিন্ন সংস্থা কাজ করে, এদের কাছে সবকিছু আছে এবং ওরা ওই বস্তিতেই ল্যাপটপ নিয়ে বসে আছে এই কাজ করার জন্য। আমি মনে করি না এটা কোনো সমস্যা হবে। যেটা সমস্যা হবে হয়েছিল যে আমাদের এই প্রচারণা, এটা কেটে গেছে, এখন আর এটা কোনো সমস্যা হবে না। এখন সক্ষমতা বাড়তে থাকবে এবং দিতে থাকবে। আর আমাদের বাড়িতে গিয়ে স্কুলে গিয়ে যে টিকাদানের পদ্ধতিটা আছে, এটাও এর সাথে ইনভলভ হবে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ওকে, এনজিওর কথা বলছেন, এখন তো আসলে সরকারিভাবে আসলে টিকা দেওয়া হচ্ছে। বেসরকারি খাতের কথা একটু জিজ্ঞেস করছিলাম, বেসরকারি খাতে কি টিকা দিয়ে দেওয়া উচিত? এইখানে যে আপনি যে কথা বলছেন, এখানে আমি বলি বেসরকারি খাতের এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই বেসরকারি খাতে দেয়া যেতে পারে। সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের যে কমিটেড 3 কোটি ডোজ, সেই 3 কোটি ডোজ টিকার বাইরে বেসরকারি খাত যদি টিকা নিয়ে আসতে পারে,
তারা এনে যদি তারা তাদের মতো দিতে চায় সরকারের গাইডলাইনের মধ্যে থেকে, তাহলে আপত্তি থাকার কোনো কারণ নেই। কিন্তু সরকার যে 3 কোটি ডোজ কিনে আনবে সেরাম থেকে, সেই 3 কোটি ডোজ থেকে বেসরকারি হাসপাতালকে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি একমত এই মন্তব্যে যে কোনো অবস্থাতেই সরকারি টিকা বেসরকারি হাসপাতাল ওরা কিনে আসুক, আর বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নেয় তারা কেন বিনা পয়সার টিকা নেবে? তাদের টাকা দিয়ে টিকা দিতে দেয়, কারণ তারা তো আমাদের হাসপাতালে চিকিৎসা নেয় না, তারা বিদেশি চিকিৎসা নেয়। অতএব তাদের টিকা তারা দেয় এবং সেটা বেসরকারি ভাবে ওই হাসপাতালগুলো নিয়ে আসুক বিদেশ থেকে। আর সরকারি টিকা যেটা বিনা পয়সার টিকা, এটা বিনা পয়সায় দিতে হবে। আর ওটা যত টাকা লাগুক বেসরকারি হাসপাতালগুলো সবাইকে অনুমোদন দেও, বিদেশ থেকে টিকা না যারা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে যাদের সম্পর্ক নেই তাদেরকে আপনি কেন বিনা পয়সা টিকা দিবেন? তারা তাদের মতো করে টিকা দেয়, যাদের টাকা আছে। অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। নিশ্চয়ই সরকারের যারা কর্তব্য ব্যক্তি আছেন, এই যে কথাটি আমরা বুঝছি, এই কথাটি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বুঝতে চান না। তিনি যেটি যদি কিন্তু সুতরাং যে দিয়ে রেখেছেন, প্রধানমন্ত্রী যদি অর্ডার দেন বা তিনি যদি রাজি হন তাহলে এই কাজটি করবেন। তার মানে হচ্ছে যে আমাদের এই জায়গাগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মনোভাবটা আমরা কিন্তু বুঝতে পারছি, তাদের দরদের জায়গাটা আমরা বুঝতে পারছি। আমরা এই বিষয়টিতে যে অভিমতটা এলো, আমি মনে করি যে এই বিষয়টি হচ্ছে সরকারকে এটি মানতে হবে, কারণ সাধারণ মানুষকে বঞ্চিত রেখে বাংলাদেশের ধনীদের যারা জ্বর হলে যেতে পারে সেই আর্থিক সক্ষমতা যাদের আছে তাদেরকে বিনা পয়সায় সরকার টিকা কেন দিবে? এবং এই দাবিটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেন সহমত পোষণ করে, এটি আমার মাথায় কোনোভাবেই ঢোকে না। জি, আমরা নিশ্চয়ই আশা করি যে সরকারের যারা কর্তব্য ব্যক্তি আছেন তারা বিষয়গুলো বিবেচনা করবেন, ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিএনপি যেটি বলছে যে এটির ফল আসলে শুভ হবে না। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, গতকালকে আপনার বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে জিয়ার খেতাব বাতিল করার, কাকে প্রশ্নটা করেছেন? আমি অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে আসছি। জি, জিয়ার খেতাব বাতিল করার এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের। সাউন্ডে খুব সমস্যা হচ্ছে, সাউন্ডে অসুবিধা হচ্ছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান শুনতে পাচ্ছেন এখন? আমি আপনার প্রশ্ন শুনতে পাই নাই, আপনি ওনাকে বলতে দেন। আমরা শুনতে পাচ্ছি না কিছু। এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। আমার কথা কি শুনছেন আপনারা? জি জি জি, আপনাকে শুনছি। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না, আমি মুর্তজা ভাইয়ের কথা শুনছি, আপনার কথা শুনছি না, অধ্যাপকের কথা কি পদে আলোচনা। আচ্ছা, যারা প্রোডাকশন আছেন একটু দেখবেন, শুনতে পাচ্ছেন না অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। গোলাম মুর্তজা, আপনার কাছ থেকে শুনতে চাই। গোলাম মুর্তজা, যেটি হচ্ছে যে এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, মানে কতটা উচিত অনুচিত, কতটা একমত এই বিষয় নিয়ে আসলে, মানে আমি দেখেন, ইতিহাসের ক্ষমতা অবিনশ্বর। ইতিহাসকে কখনোই কেউ কোনোদিন চাপা দিতে পারে নাই, ইতিহাসকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারে নাই। ইতিহাসকে সাময়িকভাবে চাপা দেওয়ার চেষ্টা করা যায়, সেই চাপা দিলে ইতিহাস আরো কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে সামনে নিজের শক্তিতে, তার যে অবিনশ্বর শক্তি, সেই শক্তিতে নিজের সামনে এসে হাজির হয়। তার বাংলাদেশে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 21 বছর ধরে একজন মানুষকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য যত রকমের চেষ্টা করা সম্ভব তার সকল রকমের চেষ্টা হয়েছিল। এমআর আক্তার মুকুল একটি বই লিখেছিলেন, আমি বিজয় দেখেছি। সেই বইটির প্রচ্ছদে কয়েকটি ছবি ছিল, তার মধ্যে মাঝখানে ছিল বঙ্গবন্ধুর ছবি। এরশাদ তখন ক্ষমতায়, আমি বিজয় দেখেছি বইটি নিয়ে বিটিভিতে আলোচনা হচ্ছিল। সেই আলোচনার সময় যিনি আলোচনা করছিলেন, তিনি সেই আলোচনা করার সময় বইয়ের প্রচ্ছদটি দেখানোর সময়, বইয়ের প্রচ্ছদ যখন দেখাচ্ছিলেন তখন তার উপরে এইভাবে আঙ্গুলের ছাপ দিয়ে, বঙ্গবন্ধুর মুখের উপরে আঙ্গুলের ছাপ দিয়ে দেখাচ্ছিলেন যাতে তার ছবি দেখা না যায়। তো এই যে ইতিহাস, সেই বঙ্গবন্ধু কিভাবে জনমানুষের কাছে পুনরায় ফিরে আসলেন সাধারণ মানুষের কাছে, তা আমরা জানি। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, একটি সেক্টরের কমান্ডার, জেড ফোর্সের কমান্ডার। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন। এটা নিয়ে রাজনৈতিকভাবে কিছু অভিযোগ করা হয়, যেই অভিযোগের সামান্যতম কোনো ভিত্তি নেই। তো একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিলেন
নেতৃত্ব দিয়েছিলেন সেই মুক্তিযোদ্ধাকে আরো অনেকের সঙ্গে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিলেন। সেই খেতাব দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বীর উত্তম উপাধি পেয়েছেন। 1975 সাল যখন জাতির জনককে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়, সেই সময়ের গোলমেলে পরিবেশের মধ্যে যেদিন 1975 সালের যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তার 9 দিন পরে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন। তার আগের ইতিহাস আছে, তার এই 9 দিনের ইতিহাস আছে। এইখানে দুর্ভাগ্যজনকভাবে সত্য যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের আওয়ামী লীগের রাজনীতিকে বিপদগ্রস্ত করা, বাংলাদেশকে বিপদগ্রস্ত করার জন্য সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলটির কৃতিত্ব, সেই রাজনৈতিক দলটির নাম জাসদ। সেই জাসদ গণবাহিনীর একজন নেতা আমাদের সাবেক মন্ত্রী শাহজাহান খান। বহু মানুষের রক্ত এই গণবাহিনীর হাতে লেগে আছে। আওয়ামী লীগের এমপিদের রক্ত লেগে আছে গণবাহিনীর হাতে, আওয়ামী লীগের নেতাদের রক্ত লেগে আছে এই গণবাহিনীর হাতে। একই রকম ভাবে রক্ষী বাহিনীর হাতে ওই জাসদের নেতাদের বা জাসদ গণবাহিনীর রক্ত লেগে আছে। অর্থাৎ এই জায়গাটিতে বঙ্গবন্ধু যেদিন নিহত হলেন, সেদিন সকালবেলা জাসদের পক্ষ থেকে যে লিফলেটটি বিলি করা হয়েছিল, খুনি মুজিব খুন হয়েছে, রেডিও স্টেশনে গিয়ে যে এবং বঙ্গভবনে গিয়ে কর্নেল তাহের দেখা করেছিলেন খুনি চক্রের সঙ্গে। সৈনিক সংস্থা, বিপ্লবী সৈনিক সংস্থা গঠন করে, আমি শেষ করছি, বিপ্লবী সৈনিক সংস্থা গঠন করে সেনাবাহিনীর ভেতরে যে রাজনীতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আয়োজন করেছিলেন, সেই জায়গা থেকে আজকে এসে জিয়াউর রহমানকে দোষী প্রমাণ করার একটা চেষ্টা করে যে খেতাব তুলে নেয়া, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা ভুল রাজনীতি। এবং এই ভুল রাজনীতির প্রেক্ষিতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হবে না, বিএনপির রাজনীতির কোনো ক্ষতি হবে না। জিয়াউর রহমান যে জায়গাতে ছিলেন, আগামী দিনে এই খেতাব কেন্দ্রিক আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে ওই যে অবিনশ্বর ইতিহাসের অবিনশ্বর ক্ষমতার কারণে তিনি আরো বড় জায়গায় স্থান পাবেন। কিন্তু যেটি আসলে বলা হচ্ছে, গোলাম মুর্তজা, আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে যেটি আসলে বলা হয়েছে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি 75 পরবর্তী সময়ে অন্যরকম ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যারা মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামী নেতা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, বিদেশে পলায়ন করতে সহযোগিতা করেছেন। সবকিছু মিলিয়ে তিনি আসলে এই খেতাব ধরে রাখার যোগ্যতা হারিয়েছেন, তেমনটি আসলে বলা হয়েছে। সমস্যা হচ্ছে, আমি বলছি এই যে অভিযোগটির কথা বলা হয়েছে, তিনি মুক্তিযুদ্ধ বিরোধীদের পুনর্বাসন করেছেন, শাহাদিসকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, জামাতকে রাজনীতির সুযোগ দিয়েছেন, বঙ্গবন্ধুর খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছেন, দূতাবাসে চাকরি দিয়েছেন। এই সমস্ত অভিযোগ অসত্য না, এই সমস্ত অভিযোগ সত্যি। এই সমস্ত অভিযোগ শুধু জিয়াউর রহমান একা করেননি, সেই সময়ের সেনাপ্রধান যারা ছিলেন তাদের এর দায় আছে। সেই সময়ের আরো আওয়ামী লীগের যে সমস্ত নেতারা যারা খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায় গিয়ে যোগ দিয়েছিলেন তাদের দায় আছে, বিচারপতি আবু সাঈদ চৌধুরীদের দায় আছে, বহু কর্নেল ওসমানীর দায় আছে, বহু মানুষের দায় আছে। এই জায়গাটি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান হতে পারে, তদন্ত হতে পারে, তদন্তের প্রেক্ষিতে আরো বড় করে আলোচনা হতে পারে। সেই আলোচনার জায়গাটি যদি খেতাব যদি কেড়ে নেয়ার বা খেতাব যদি প্রত্যাহার করার ব্যাপার থাকে, তাহলে আরো বিস্তৃত পরিসরে আরো গবেষণার প্রেক্ষিতে করা দরকার। এই প্রক্রিয়াতে একজনের খেতাব যদি প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে এটি হয় রাজনৈতিক। আমরা এই বাংলাদেশে 1972 সালে যার ছবি ছাপা হয়েছিল, এই জল্লাদকে ধরিয়ে দিন, সেই জল্লাদ বাংলাদেশে মন্ত্রী হয়েছিল। সেই জল্লাদের সন্তানদের সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কি সম্পর্ক, 96 সালের আন্দোলনে জামাতের সঙ্গে কি সম্পর্ক, কোন সরকারের সময়ে বাংলাদেশে কারা স্বাধীনতা বিরোধী কারা মন্ত্রী থেকেছেন। নিজামীদেরকে বিএনপি যেমন মন্ত্রী বানিয়েছেন, তার আগেও মুক্তিযুদ্ধ বিরোধীদের মন্ত্রী বানানো হয়েছে। অর্থাৎ কম বেশি দায় বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর সবার আছে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, শুনতে পাচ্ছেন এখন? আমি জানি না, আপনাদের আলোচনা স্পষ্ট আমি শুনতে পাচ্ছি না, তবে মনে হচ্ছে জিয়াউর রহমান সংক্রান্ত জি প্লিজ। এই ঘটনাগুলো বললেন, বিনামূল হয় 15ই আগস্ট এবং 7ই নভেম্বর জিয়াউর রহমানের ক্ষমতায় আসা এবং পরবর্তী পর্যায়ে এগুলাকে জায়েজ করা ও বৈধতা দেয়া, আসলে এগুলো নিয়ে এখন আর আমি কথা বলতে চাই। আসলে কোনো একটা ঘটনা যখন ঘটে, তখন এই পরবর্তী যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো দিয়ে কিন্তু ওটার ওই ঘটনার সংগঠনের কারণ অনুসন্ধান করা হয়। আর
যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আসলে একটা সমর্থক গোষ্ঠী তৈরি করতে চেয়েছিলেন, একটা টোটাল আইডিওলজিক্যাল শিপমেন্ট উনি তৈরি করেছিলেন, যেটা ছিল আমাদের যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণকারী এবং ধর্মাশ্রয়ী যে রাজনীতি, সেটাকে পুনর্বাসিত করে, অর্থাৎ আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, এর বিপক্ষ যে শক্তিটা, যারা আজীবন ওটার বিরোধিতা করবে, তারাই ছিল তার সমর্থক গোষ্ঠী, এবং সেই সমর্থক শক্তিটাকেই আসলে শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আপনি দেখেন, একটা সব সামরিক শাসক হিসাবে পোশাক পরে সামরিক বাহিনীতে থাকা অবস্থায় তো উনি বিভিন্ন রাজনীতি করছেন, ইলেকশন পর্যন্ত করছেন, প্রেসিডেন্ট ইলেকশনও করছেন। সেটা আপনাকে একটা পরিসংখ্যান আমি প্রায় বলি, 1978 সালে এই ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সুযোগ সুবিধা যেগুলো ছিল সামরিক, এগুলো দিয়েই তো এই দলটা গঠিত হয় 1978 সালে। 1979 সালে যখন নির্বাচন হয়, প্রথম এই দলটা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। আর অ্যান্থনি ম্যাসকারেন্সের বর্ণনা অনুযায়ী দেখা যাচ্ছে, সেই 300 জন প্রার্থীর মধ্যে 250 জন ছিল দালাল গোত্র শ্রেণী। আর যে দলটা, সেই দলটার যে স্লোগান, অর্থাৎ যেটাকে তাদের দলীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়, পয়লা পাকিস্তান আমার একত্রে পাকিস্তান, ওই পাকিস্তান থেকে এনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এগুলো কিন্তু ইতিহাস। আপনি ইতিহাসের একটা খালি বস্তা, এর ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি মালামাল পুরো না দেন, ততক্ষণ পর্যন্ত ইতিহাস কিন্তু দাঁড়ায় না। মোটামুটি সঠিক বলছেন, এগুলো কিন্তু ইতিহাসের অংশ, এগুলো কিন্তু পড়ে আছে এখানে সেখানে। যখন ওই জেগে উঠবে বলছেন ইতিহাস, তখন কিন্তু এইগুলো জেগে উঠবে। অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যদি শুনতে না পান, গোলাম মর্তুজা যদি শুনতে পান একটু বলে দেবেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে। এইসবের মধ্য দিয়ে কি এই যে মুক্তিযুদ্ধের অবদানের জন্য যে বীর উত্তম খেতাব পেলেন জিয়াউর রহমান, সেই বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার, বাতিল করার সুযোগ আছে কিনা, যেসব কথা অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এতক্ষণ বলছিলেন? মিজান ভাই কি শুনেছেন প্রশ্নটি? আমি শুনি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে উনি প্রশ্ন করেছেন যে আপনি যে সমস্ত কথা বললেন, সেই সমস্ত কথার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধে অবদানের কারণে যে খেতাব, সেই খেতাব তুলে নেওয়া, প্রত্যাহার করে নেওয়া যায় কিনা। জি, আমরা এখনো তো মনে হয় শুনছেন না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আপনাকে জিজ্ঞেস করছে, এটা আমি যে কথাগুলো বলছি তার প্রেক্ষিতে, আমি জানি না, এটা তো আইনি ব্যাপার। আপনাকে আমি তো উত্তর দিয়েছি, এখন আপনাকেও এই প্রশ্নটা করেছে, সেটাই আমি আপনাকে প্রশ্নটা রিলে করলাম। আমি বলি, এই খেতাব উইথড্র করা, খেতাব প্রত্যাহার করা, এটা তো নতুন ঘটনা না। এটার মধ্যে যদি মেরিট থাকে, তো বহু খেতাব ইদানিং গেলেও বিশ্বের বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের খেতাব প্রত্যাহারের ঘটনা তো কিন্তু আছে। কিন্তু এটার একটা আইনি ব্যাপার তো আছে, আমি জানি না, এটা লিগ্যাল এক্সপার্টরাই বলতে পারবে সেটা করলে কতটুকু এটা সাংবিধানিক ভাবে বা আইনি ভাবে হবে, সেটা আমি মানে আইনের বিশেষজ্ঞ না, আমি এটা বলতে পারবো না। জি, অনেক ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, শরীফুজ্জামান শরীফ সঙ্গে যেটি বলতে চাই, জি জি প্লিজ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, তবে এই প্রসঙ্গে আমার যেটি বক্তব্য, যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটি অপ্রয়োজনীয়, অনাকাঙ্ক্ষিত। আপনি জিয়াউর রহমানের ইতিহাস নিয়ে যে আলোচনাগুলো হলো, এটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধকালীন 9 মাসে তার ভূমিকা, এবং রাজনীতিতে আসার পরে জিয়াউর রহমানের ভূমিকা। 9 মাসে তিনি যে ভূমিকাটি রেখেছিলেন, তার জন্য আপনি তাকে এই খেতাবটি দিয়েছেন, এবং 75 সালের পর এসে যে ভূমিকাগুলো নিয়েছেন, তার সেই ভূমিকার কোন জায়গায় আপনার কাছে কাঙ্ক্ষিত ভূমিকা রাখেননি, সেই জন্য আপনি শাস্তি দিচ্ছেন মুক্তিযুদ্ধকালীন 9 মাসে জিয়াউর রহমানের সেই ভূমিকাকে আঘাত করে। আমার মনে হয় জিয়াউর রহমানের 75 সাল এবং তার আশপাশের যে ভূমিকা, তার জন্য যদি জিয়াউর রহমানকে শাস্তি আপনি দিতে চান, তাহলে একই সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এখনো আছেন এই রকমের অনেক ব্যক্তিকে আপনাকে একই রকমের শাস্তি দিতে হবে। কারণ জিয়াউর রহমান তার শাসনকালটা প্রশ্নের ঊর্ধ্বে ছিল, আমি সেটি বলবো না। এমনকি আমি যে রাজনৈতিক দলটি করি, এই দলটিও জিয়াউর রহমান 77 সালে নিষিদ্ধ করে আমাদের দলের প্রায় সমস্ত নেতাদেরকে বিনা বিচারে মাসের পর মাস জেলে ঢুকিয়ে রেখেছিলেন। কিন্তু তার মানে এই নয় 71 সালে তিনি যে ভূমিকাটি পালন করেছেন, আমি সেই ভূমিকাটিকে অস্বীকার করব। আমার মনে হয় 75 সালে এবং তার পরবর্তীতে জিয়াউর রহমানের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য যদি তাকে আপনি শাস্তি দেন,
তাহলে কর্নেল শফিউল্লাহকে আপনি কেন শাস্তি দেবেন না? তাহলে আপনি এইচ টি ইমামকে কেন শাস্তি দেবেন না? আপনি যে খুনিদেরকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলছেন, যে বিমানটিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বিমানটিতে দায়িত্বে ছিলেন শমশের মবিন চৌধুরী, যিনি এখন আওয়ামী লীগের জোট সরকারের খুবই কাছের এবং একই জোট করছেন। তার আপনি আসলে বলছেন যে ৭১-এ তিনি যে ভূমিকা পালন করেছেন সে কারণে জি আমি শেষ করব এই জায়গাটিতে জিয়াউর রহমানের দল যদি আওয়ামী লীগের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী না হতো, তাহলে ওই যে শফিউল্লাহর ভূমিকাকে বা তার ব্যর্থতাকে যেভাবে আওয়ামী লীগ ইগনোর করে, অস্বীকার করে, অথবা যেটি আসলে শরীফুজ্জামান শরীফ যেটি আসলে যেভাবে গুরুত্ব দিত না, যদি জিয়াউর রহমান আওয়ামী লীগের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যে কারণটি বলা হয়েছে যে ৭১-এ তিনি যে ভূমিকা পালন করেছেন দেশের পক্ষে। আমি একটা কথা আমরা একেবারে শেষ পর্যায়ে গোলাম মুর্তজা প্লিজ। আমি খুব সংক্ষেপে বলছি। বাংলাদেশে একদল গবেষকের উদ্ভব হয়েছে। সেই গবেষকরা একটি তত্ত্ব প্রচার করছেন গত কিছু বছর ধরে, যে একজন রাজাকার সবসময় রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নন। এই সমস্ত গবেষকরা ১৯৭১ সালে সঠিক আমাদের শেষ করতে হচ্ছে গোলাম মুর্তজা, আমি খুবই সরি, শেষ করতে সময় একেবারেই শেষ হয়ে গেছে। আসলে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, গোলাম মুর্তজা, শরীফুজ্জামান শরীফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, দেখা হবে নিশ্চয়ই আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।